নমস্কার, নিউজ লাইভ বাংলার সাফ কথায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সাথে এবং শুরুতেই আজকে সাফ কথাতে যে আলোচনা বা যে টপিক থাকছে তা হলো বাংলার সরকার পরিবর্তন এবং বাংলাতে পালা পরিবর্তনের পর থেকে একের পর এক পদক্ষেপ, একের পর এক সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়েছে নতুন সরকারের আমলে। এবং যদি বলতে হয় মাত্র 9 দিনে প্রায় 59টি সিদ্ধান্ত নিয়েছেন ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং মুখ্যমন্ত্রী হওয়ার পর তার যে সিদ্ধান্ত এবং একের পর এক ক্যাবিনেট বৈঠক থেকে যা যা তিনি রাজ্যবাসীর জন্য করতে চলেছেন আগামী দিনে, সেগুলোকে কিভাবে দেখছেন বা কেমন হচ্ছে রাজ্যের জন্য, তা নিয়ে থাকবে আজকে আলোচনা। তবে শুরুতেই জানিয়ে রাখবো, আলোচনাতে আমার সাথে জুড়ে গেছেন ইতিমধ্যেই রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর তীর্থঙ্কর চক্রবর্তী, ইতিমধ্যেই রয়েছেন আমার সাথে। রয়েছেন শিলিগুড়ি থেকে জেলা বিজেপি সম্পাদক অরিজিৎ দাস, বিজেপির থেকে তিনি থাকছেন, এবং থাকছেন কলকাতা থেকে তৃণমূলের নেতা পার্থ সারথী গুহ, এবং একই সাথে থাকছেন আরো এক রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সুকান্ত ঘোষ। আমি প্রত্যেককে সাথে নিয়ে শুরু করব আজকের এই আলোচনা। তবে আলোচনাতে যাব এবং আলোচনাতে শুরুতেই যেহেতু সকলেই রয়েছেন, আমি একটু বিজেপিকে দিয়েই শুরু করব, যেহেতু অরিজিৎ দা রয়েছেন আমার সাথে। অরিজিৎ দা, এই একের পর এক যে পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারীর, এবং ক্যাবিনেট বৈঠক থেকেও সেই সিদ্ধান্ত আসছে রাজ্যবাসীর সামনে, বেশ কিছু পদক্ষেপ তো রয়েছে। বিজেপির হয়ে আপনি রয়েছেন, কি বলবেন এই সিদ্ধান্ত, কিভাবে দেখছেন আপনি? প্রথমে নিউজ লাইভ বাংলার সকল দর্শকদেরকে আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নমস্কার জানাই, প্রণাম জানাই, গৈরিক অভিনন্দন জানাই। 1947 সালের 15ই আগস্টে ভারতবর্ষের স্বাধীনতা হয়েছিল, আর পশ্চিম বাংলার স্বাধীনতাটা এই 4 তারিখে 2026 সালে হলো। আর সেই স্বাধীনতাটার যে উচ্ছ্বাস, সেটা পরিষ্কার বহিঃপ্রকাশ বাংলার মানুষের, যেভাবে তারা রাস্তায় নেমে তারা আবির খেলছে, তারা এই জয়োল্লাস করছে, তারা যে স্বাধীনতার মতন যে তারা আজকে বাঁচার যে লড়াই, দীর্ঘদিনের বাঁচার লড়াই, সেই লড়াই থেকে তারা আজকে মুক্তি পেয়েছে, অপশাসন থেকে মুক্তি পেয়েছে। তাদের যে এই জয়গান, জনসাধারণের জয়গান, সেই জনসাধারণের জয়গানকে আমরা কুর্নিশ জানাই। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই জয়কে নমস্কার জানাই, কুর্নিশ জানাই, গৈরিক অভিনন্দন জানাই। এবার আজকে আমাদের যে সরকার গঠন হয়েছে, এই সরকার গঠনের আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের কাণ্ডারি এই রাজ্য সরকারের শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই সরকার যে জনমুখী যে কাজ শুরু করেছে, আমাদের যে সংকল্পপত্রে আমাদের বলবার বিষয়গুলো ছিল, আমাদের সংকল্পপত্রে আমরা যা বলেছিলাম যে মহিলাদের সশক্ত করতে হবে, ভিক্ষাবৃত্তি নয়, মহিলাদেরকে সশক্ত করতে হবে। তার জন্য 1,500 টাকায় কোনো পরিবার চলতে পারে না, কোনো মহিলা সশক্ত হতে পারে না। ন্যূনতম তাদের 3,000 টাকা তাদেরকে দিতে হবে। তার জন্য জুন মাসের প্রথম দিন থেকেই এই 3,000 টাকা তারা যেন পায়, সেই কাজ আমাদের শুরু হয়েছে। মহিলারা যেন সশক্ত হতে পারে, তার জন্য তাদেরকে আগামী দিনে যে স্কিমগুলো মহিলাদের জন্য, আরো স্কিম আসছে, সেই কাজ আমাদের সরকার শুরু করেছে। বিনে পয়সায় সরকারি বাসে তারা যেন ট্রাভেল করতে পারে, মহিলারা যেন এ প্রান্ত থেকে ও প্রান্ত তারা যেন যেভাবে তারা রোজগারের ব্যবস্থায় যারা ছুটে যান, তাদের ক্ষেত্রে যেন কোনো বাধা না আসে, তার জন্য সরকারি পর্যাপ্ত বাস দিয়ে এবং সেই বাসে কোনো রকম ভাড়া না নিয়ে নিখরচায় সেই মহিলাদেরকে সেই সুবিধা পাইয়ে দেওয়া, তার ব্যবস্থা। আজকে যুবদের যারা দীর্ঘদিন বেকার হয়েছিলেন, যারা দীর্ঘদিন এই 15 বছরের অপশাসনে, তৃণমূলের অপশাসনে কোনো শিল্পের মুখ দেখেনি, যে তৃণমূলের সরকার কোনো রোজগার দিতে পারেনি পশ্চিমবঙ্গকে, সেই পশ্চিম বাংলার বেকার যুবকরা আগামী দিনে যেন মুখে হাসি ফোটে, মুখে যেন তাদের কাজের কথা আসে, তাদের পেটের ভাত হবে, তার জন্য শিল্প হবে, তার জন্য তাদেরকে সশক্ত করতে হবে, তাদেরকে আরো উন্নত করতে হবে, তার জন্য প্ল্যানিং করা। এই যে কাজগুলো রাজ্য সরকার ইতিমধ্যেই করছে। পাশাপাশি এই পশ্চিম বাংলা কোনো আইনের শাসন ছিল না, পশ্চিম বাংলায় ছিল শাসকের আইন, এক কথায় বলতে গেলে জঙ্গল রাজ। বেশ, আমি এবার একটু তৃণমূলের থেকেই উত্তর দেব। লুঙ্গির উড়ন্ত লাঠি,
আমি একটু পার্থদার কাছে যাব। পার্থদা, এই যে অরিজিৎ দা আজকে যে প্রশ্নগুলো বা যে প্রসঙ্গ তুলেছেন যে পশ্চিমবঙ্গে তৃণমূল রাজ চলেছে এতদিন এবং পশ্চিমবঙ্গ স্বাধীন হয়েছে গত 4 তারিখ। আমার কাছে রাজ্য স্বাধীন হয়েছে 1947-এর পর 2011 সালে মে মাসে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন 34 বছরের সিপিআইএম সরকারকে এখান থেকে উৎখাত করেছিলেন, সেইটা আমাদের কাছে স্বাধীনতা দিবস। কারণ সিপিআইএম যেভাবে গেড়ে বসেছিল বাংলার মাঠে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ তাকে উৎখাত করতে পারত না। আর এটা রইল একটা ব্যাপার। আরো একটা ব্যাপার আমি বলছি, আপনারা যেটা বললেন যে 9 দিনে 59টি ডিসিশন নেওয়া, নিশ্চয়ই রাজ্যের মুখ্যমন্ত্রী যে কোনো কাজ আমাদেরও গৌরবান্বিত করবে, এ নিয়ে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু আমার একটা কথা, সেটা হলো যে আমরা এখন T20 যুগে বাস করছি। 9 দিনে 59টা মানে আপনি একটা স্ট্রাইক রেট ধরে নিতে পারেন যে 9 বলে 59 রান করেছি। কিন্তু আমি বলবো 9 বলে 9 রান করুন, কোয়ান্টিটির থেকে কোয়ালিটিতে জোর দিন। সেইটাই আমাদের আবেদন থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মহোদয় এবং তার দলের কাছে। এবং আরো একটা ব্যাপার, এই যে শুভেন্দুবাবু বারবার বলে আসছেন, প্রথম থেকে বলে আসছেন শপথ নেওয়ার পর থেকে, যে আমি নই আমরা। এই আমরা ব্যাপারটা যদি নিশ্চয়ই হাওড়ার যে হকাররা বা রেলের যে হকাররা বা শিয়ালদা অঞ্চলের যে হকাররা রেল স্টেশনের বাইরে এতদিন প্রাসাদ জন্য, তাদের জীবিকা যাপনের জন্য কাজ করছিল, তাদের দোকানপাট যেভাবে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, যেভাবে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় নামাজ পড়ার ওপর প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে, যেভাবে সংখ্যালঘু মানুষ বলে দাগিয়ে দিয়ে পার্ক সার্কাস তপসিয়া অঞ্চলে বুলডোজার রাজ চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেটা নিশ্চয়ই আমরা নমুনা নয়। আমরা চাই আমরার মতো চলুন শুভেন্দু বাবু, কিন্তু আমি হয়ে মানে একা আমি বিজেপি বা আমার দল, সেটা যেন না হয়। রাজ্যবাসী সবাইকে নিয়ে আপনারা চলুন, সেটাই আমাদের আবেদন। বেশ, আমি আসবো, আমি পাল্টায়ের প্রতিক্রিয়া নেবো। তবে এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক ডক্টর তীর্থঙ্কর চক্রবর্তীও যেরকম রয়েছেন ডক্টর সুকান্ত ঘোষ রাজনৈতিক বিশ্লেষক। আমি প্রথমে একটু তীর্থঙ্কর স্যারের কাছে যাব। তীর্থঙ্কর দা, এই যে ছবিটা আজকে দেখতে পাচ্ছি, দুই দলের আমরা মতামত প্রথমেই শুনলাম। শুভেন্দু অধিকারীর এই যে 1 সপ্তাহের মধ্যে একাধিক সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী হওয়ার পর, প্রথমেই জানতে চাইবো যে কিভাবে দেখছেন, এবং অন্যদিকে যেমনটা তৃণমূল নেতা জানাচ্ছেন যে কোয়ান্টিটি নয় কোয়ালিটির দিকে জোর দিতে হবে। তীর্থঙ্কর দা। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনারা আমাকে সুযোগ করে দিয়েছেন এই মঞ্চে আসার জন্য। দেখুন, নির্বাচন এবং নির্বাচনের পরে সরকার গঠন, এক্ষেত্রে না যারা আসেন তাদের কাছে তাদের দু ধরনের চ্যালেঞ্জের মুখে তীর্থঙ্কর দা, পড়তে আমি হয়। আমি আমি আপনার কথা শুনবো, কিন্তু আপনি একটু যদি ক্যামেরার ফ্রেমটা ঠিক করে নেন, আপনার ফেসটা এই মুহূর্তে দর্শকরা দেখতে পাচ্ছে না। হ্যাঁ, তীর্থঙ্কর দা একেবারে ঠিক আছে, বলুন এবার। তো সাধারণত কি হয়, যে কোনো নির্বাচিত সরকার যখন আসে নির্বাচনের মাধ্যমে, তাদের আসলে আহ, দুটো সমস্যার সম্মুখীন হতে হয় বা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। প্রথমত, তারা নির্বাচনে জেতার আগে যেসব প্রতিশ্রুতিগুলি দেন, তা সেই প্রতিশ্রুতি পালনের দায়বদ্ধতা তাদের মধ্যে থাকে, এবং বিদায়ী যে সরকার থাকে তাদের কিছু ফেলে রাখা যে সমস্যাগুলি বা কাজগুলি থাকে, সেই সাথে সামঞ্জস্য বিধান করাটা একটা বড় বিষয়। তো আমার ব্যক্তিগত অনুভব যে এই যে সরকার এসছে, গঠন হয়েছে, এই সরকারের কাছে মানে এখনই আমাদের প্রত্যাশাগুলোকে যে তারা পূরণ করে দেবে এই কটা দিনের মধ্যে, সেটা কিন্তু মানা খুব বিশ্বাস করা খুব কঠিন। কারণ তাদেরকে সময় দিতে হবে, তাদেরকে বুঝতে হবে যে তারা কাজ করছে, কারণ তাদেরকে এতদিনের একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থার পরিবর্তে তারা নতুন ভাবে শুরু করতে চাইছে। তো এই জায়গা থেকে আমার মনে হয় আমাদের আরো একটু বোধহয় ধৈর্য ধরে দেখা দরকার এই সরকার কি কাজ করছে। তার মানে এখনই কি বলার সময় আসেনি, আর একটু ধৈর্য ধরতে হবে আমাদের? আমার তো তাই মনে হচ্ছে। আমি কিন্তু একটু সুকান্ত দার কাছে যাবো। হুম। যে পদক্ষেপগুলি নিচ্ছে যথার্থ পদক্ষেপ, সেটা সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। বেশ, সুকান্ত দা, এই যে বক্তব্য যে এখনই বলার সময় আসেনি, আর একটু ধৈর্য ধরে দেখতে হবে যে কি হতে চলেছে আগামী দিনে। সুকান্ত দা, এখনো পর্যন্ত যা যা পদক্ষেপ আমরা দেখলাম, সকাল থেকেও আমরা দেখেছি আজকের বেশ কিছু সিদ্ধান্ত, বা সরকারি কর্মচারী হোক বা সাধারণ আম আদমিদের চলাফেরার উপযোগী করে দেওয়া হোক, রাস্তাঘাট থেকে শুরু করে সবেতেই একটা চেঞ্জেস, বদল কিন্তু এসেছে। সুকান্ত দা। না, এত তাড়াতাড়ি বলা ঠিক হবে না, কিন্তু
আমার খুব ভালো লাগলো যে তৃণমূল বিজেপির দুজন প্রতিনিধি স্বাধীনতা দিবসের সঙ্গে তুলনা করছেন। আমার মনে হয় স্বাধীনতা দিবস বহু কষ্টে আমরা অর্জন করেছি। এই স্বাধীনতা দিবসকে অন্তত কোনো কিছুর সঙ্গে তুলনা করবেন না। হ্যাঁ, হতে পারে দুর্নীতি প্রত্যেকটা কোনো না কোনো সরকার বহুদিন থাকলে তার হুম গায়ে দুর্নীতির ছাপ আসে কখনো কখনো। এবার তুমি যেটা বলছো, দেখো এটা তো একটা অ্যাকশন প্ল্যান। অ্যাকশন প্ল্যানের ক্ষেত্রে আমার মনে করি যে অনেকগুলো ক্ষেত্রে শুভেন্দু অধিকারী মাস্টার স্ট্রোকই দিয়েছেন, এবং সবচেয়ে বড় কথা হুম একদম বলতে গেলে প্রতিটি বলেই তিনি ছয় মেরেছেন। কেন? আপাতত কারণ আমি বারবার বলছি যে ধরো আজকে দুর্নীতি তদন্ত কমিটি যেটা হয়েছে বা নারী নির্যাতন তদন্ত কমিটি, তার দুজন অবসরপ্রাপ্ত বিচারপতি রয়েছেন এবং মেম্বার সেক্রেটারি রয়েছেন দুজন আইপিএস অফিসার। এবার এই কাটমানি সেইগুলো তদন্ত, তারপরে হচ্ছে তোমার সর্বদিক থেকে নারী নির্যাতন যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো তদন্ত হবে। এবার তার আগেও তুমি দেখতে পাচ্ছ যে এক্সিস্টিং যে স্কিম গুলো ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের, সেগুলোকে রেখে দিয়ে যেটা অগ্নিমিত্রা পালও বলেছেন যে খুব সুন্দরভাবে সেগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া। যারা লক্ষ্মীর ভান্ডার পাবে তারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডারও পাবে। এবং দুর্নীতির বিরুদ্ধে অনেকটা দাবাং মুডে রয়েছে হুম শুভেন্দু সরকার। হুম এবং কারণ পার্ক সার্কাসের ঘটনার পরই আজকে তিনি বলে দিয়েছেন যে এগুলো তিনি বরদাস্ত করবেন না। যেমন স্টোন পেল্টিং যেটা আছে, হুম যেটা হুম কাশ্মীরে হতো, হুম এবং কোনোভাবে যে কোনো ধর্মাবলম্বী হতে পারে, এই পুলিশ যেহেতু তিনি পুলিশ মন্ত্রী, তোমায় মাথায় রাখতে হবে পুলিশ মন্ত্রী হিসেবে পুলিশের স্বার্থ রক্ষা করারও পুলিশ মন্ত্রীর কাজ। হুম যেহেতু তিনি পুলিশ মন্ত্রী, তিনি বলছেন যে আমার পুলিশের ওপর অযথা আঘাত আনলে তার ফল ভালো হবে না। এটা কিন্তু এতদিন আমরা দেখতে পাইনি। হুম পুলিশও মার খেয়েছে, জনগণও মার খেয়েছে। সুতরাং সব দিক থেকে দেখতে গেলে পার্ক সার্কাসের ঘটনার পর হুম এবং এই যে অপরাধ ক্ষেত্রে যে জিরো টলারেন্স, এটা কতদিন থাকে সেটা বড় কথা। এবং দ্বিতীয় কথা হচ্ছে হুম যেভাবে কাজল শেখ থেকে শুরু করে শাহজাহান, এই যে যারা রয়েছে জাহাঙ্গীর, এদেরকে একদম সঠিকভাবে ট্রিটমেন্ট সরকার করছে। কারণ এই সরকারটা আমরা জানতে পারি যে মোগল সাম্রাজ্য তৈরি হয়ে গিয়েছিল। কোথাও কেউ পিঠে বানাতো মহিলাদের দিয়ে, শাহজাহান যে নির্যাতন সেটা তোমরা জানো, তোমরা তোমাদের নিউজ লাইভ বাংলা দেখিয়েছে। তারপর তোমার এদিকে নানুরের হুম কাজল শেখের যে সাগরেদ, হুম তারা বিজেপির যে কর্মী তাদেরকে টাকা ফেরত দিয়েছে। মানে এটা ভাবতে পারে না, অপরাধ যে করেছে সেটা স্বীকার করা যাচ্ছে। তার মানে এই যে আজকে পাপ্পু, হুম নিজেই পাপ্পুকে নিয়ে, গটগট করে চলে গেলেন হাজিরা দিতে। এবং এবং পাপ্পু বেশ সোনা পাপ্পু একদম সোনা ছেলের মতো বলেছেন যে আমি তো কোনো অপরাধ করিনি, আমার একটা সোনার দোকান ছিল। এবারে যে সোনার পাপ্পু বা এই যে কৃষ্ণ দাস, যারা আজকে হোয়াইট হাউস বানিয়েছে জলপাইগুড়িতে, এবং বড় বড় নেতাদের যে কাটমানি, কেন্দ্রীয় প্রকল্পের টাকা খেয়ে কাটমানি যেভাবে খাওয়া হয়েছে, সেগুলো তো বন্ধ করতে যদি শুভেন্দু বাবুর নেতৃত্বে বিজেপি সরকার পারে, তাহলে তো কুর্নিশ জ্বালাতেই হয় যে প্রথম থেকেই দাবাং মোডে কিন্তু একদম, এবং কোনো ক্ষেত্রেই তারা কিন্তু কোন রকম কম্প্রোমাইজ করবে না, সেটা যে ধর্মাবলম্বী হোক। হুম এবং তোমার ভাবতে হবে যে আজান থেকে শুরু করে বিভিন্ন হিন্দু ধর্মীয় অনুষ্ঠানের ক্ষেত্রেও তারা কিন্তু বাধা নিষেধটা আরোপ করেছে। হুম 1950 সালের পশু হত্যা আইনের সেটাকেও প্রয়োগ করা হয়েছে এতদিন পর, এবং এর ফলে কিন্তু কেউ রাগ করতে পারছে না। তবে হ্যাঁ, হুম প্রশ্ন রয়েছে, আমি আবারও বলছি হুম যে কতটা এই দুর্নীতিমুক্ত হতে পারে, এবং হুম সোনা, মনা, শাহজাহান, ঔরঙ্গজেব এরা আর কতদিন ধরে আমাদেরকে শোষণ করতে পারে, সেটা কিন্তু অন্তত বন্ধ হলো অন্তত এই শুভেন্দু অধিকারীর কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপে। কিন্তু আমি আবারও বলছি যে কোথাও গিয়ে কিন্তু মনে রাখতে হবে এগুলো যেন চলে বহুদিন ধরে। মানে হঠাৎ আমি একটা লোক দেখানোর জন্য করলাম, গুড গভর্নেন্সের জন্য করলাম, সেই গুড গভর্নেন্স যেন প্রতিটা ক্ষেত্রে সরকার দেখাতে পারে। এবং আরেকটি কথা, যারা এতদিন ধরে সরকারি চাকুরির ক্ষেত্রে যোগ্য শিক্ষকরা রাস্তায় বসেছে, তাদের অন্তত দেখা উচিত, এবং সরকারকে দলমত কোনো কিছু উপেক্ষা করে সবার ক্ষেত্রে সমান হওয়া উচিত। এটাও ভাবা, কিন্তু মনে রাখতে হবে আমাদের যেহেতু ধর্ম নিরপেক্ষ দেশ, কোনোভাবেই যেন কারো ধর্মাচরণে বাধা সৃষ্টি না হয়, এটাও সরকারকে নিশ্চিত হুম করতে হবে। অর্জিতা, সুপ্রীতি, অরিজিৎদের কাছে যাবো। অরিজিৎদা, এই যে দাবাং স্টাইল বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এই দাবাং স্টাইল বা এই অ্যাকশন মোড, এটা কি একেবারে শুরুতেই না পরবর্তীতেও থাকবে বজায়? কতদিন দেখতে পাবে বাংলার মানুষ? অরিজিৎদা। দেখুন,
দেখুন, আমি আমি যেই বিষয় নিয়ে বলছিলাম যে পশ্চিম বাংলায় আমরা দেখে অভ্যস্ত ছিলাম হচ্ছে ঝুলন্ত লুঙ্গির উড়ন্ত লাথি, এই চেহারা দেখা, পুলিশ কিভাবে টেবিলের তলায় ঢুকে যাচ্ছে। ঠিক আছে, পার্ক সার্কাসে কালকের অবস্থা দেখেছেন তো, 10 মিনিটের মধ্যে ফাঁকা হয়ে গেল। এর আগে সিএ এর বিরোধিতা করতে গিয়ে ট্রেন জ্বালিয়ে দিচ্ছে, লালগোলা এক্সপ্রেস জ্বালিয়ে দিচ্ছে, কোন রকম কোন রাজ্য সরকারের স্টেপ নেই। পুলিশ প্রশাসন একেবারে নপুংসক হয়ে বসেছিল। তার কারণ তৎকালীন মুখ্যমন্ত্রী পুরোপুরি এই রাজ্য সরকারের পুলিশ প্রশাসনকে বসিয়ে রেখেছিল। তার জন্য ঝুলন্ত লুঙ্গির উড়ন্ত লাথি আমরা দেখেছি। এবার প্রশাসন, আমরা যেটা বারবার বলার চেষ্টা করছিলাম আমরা বিজেপির পক্ষ থেকে, আমরা আইনের শাসনটা প্রতিষ্ঠা করতে চাই, আমরা কোনো শাসকের আইন নয়। বিজেপির নেতা কি বলবে সেটা দেখে পুলিশ কাজ করবে না, হবে না। এটা আমাদের রাজ্য সভাপতি এবং আমাদের মুখ্যমন্ত্রীর কমিটমেন্ট যে পশ্চিমবাংলায় আইনের শাসন হবে, আর সেই আইনের শাসন এবার পশ্চিমবাংলা দেখবে। এটা কোনো এমন নয় যে আজকে সরকারে আসলাম আর মুখরোচক ওই চানাচুর খাওয়ার মতন মুখরোচক কিছু সিদ্ধান্ত করলাম আর তার পরবর্তীতে আবার একই রকম হয়ে গেলাম, এরকম বিষয় নয়। ভারতীয় জনতা পার্টির ইতিহাস দেখুন, আজকে ভারতবর্ষে 22টা রাজ্যের উপরে ক্ষমতা চালাচ্ছেন তারা। কোন প্রত্যেকটা জায়গায় গুড গভর্নেন্স কে প্রতিষ্ঠা করাই ভারতীয় জনতা পার্টি তাদের সরকারের একমাত্র মূল এজেন্ডা, এবং সেটাকেই প্রতিষ্ঠা করা। আজকে আসামেও সেই প্রতিষ্ঠা হয়েছে, আজকে উত্তরপ্রদেশে সেই প্রতিষ্ঠা হয়েছে, গুজরাটে প্রতিষ্ঠা হয়েছে, মধ্যপ্রদেশে হয়েছে, আজকে পশ্চিম বাংলাও সেই স্বাধীনতা পেয়েছে। আমি যে স্বাধীনতার কথা বলছিলাম, আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন একজন যে স্বাধীনতার সঙ্গে মেলাবেন না। কেন মেলাবে না? যে পশ্চিম বাংলায় কোনো আইনের শাসন ছিল না, জঙ্গল রাজ, যে পশ্চিম বাংলায় হিন্দুরা আজকে মুর্শিদাবাদ থেকে নদী পেরিয়ে মালদায় তাদের যান বাঁচানোর জন্য, তাদের মহিলাদের ইজ্জত বাঁচানোর জন্য তার মালদায় এসেছিল, আজকে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে হিন্দু বলে তাদেরকে খুন করা হয়েছিল, তখন এই রাজ্য সরকার, এই মুখ্যমন্ত্রী, এই তৎকালীন মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস দল, তারা কোথায় ছিলেন? বা তৎকালীন বিশ্লেষক বা যারা বুদ্ধিজীবী, তারা কোথায় ছিলেন? আজকে যে জঙ্গল রাজ থেকে মুক্ত পেয়েছে, এই মুক্তিটা তো বিজেপি শুধু এনে দেয়নি, মুক্তি দিয়েছে সাধারণ মানুষ। তারপরে স্বাধীনতা আন্দোলন কি এতটাই সস্তা? স্বাধীনতা আন্দোলন কি এতটাই মুড়িমুড়কি নাকি যে স্বাধীনতা আন্দোলনের সাথে 4 তারিখের সঞ্চালিকা মহোদয়, বিষয়টা বলছি, স্বাধীনতা আন্দোলনের সাথে সামঞ্জস্যতা নয়। স্বাধীনতা আন্দোলন আলাদা বিষয় আছে ঠিকই, এবং পশ্চিম বাংলার মানুষ যে স্বাধীন হয়েছে আমি সেটা বলছি, যে পশ্চিম বাংলার মানুষের আজকে স্বাধীন হয়েছে। পশ্চিম বাংলার মানুষ, মায়েরা, বোনেরা, তারা আজকে স্বাধীনভাবে বাড়ির থেকে বেরোতে পারছে। তৎকালীন মুখ্যমন্ত্রী হুইপ জারি করেছিল 8টার পরে বেরোতে পারবেন না। আজকে তারা কি, বাংলার মায়েরা, বাংলার বোনেরা কি তারা বেরোচ্ছেন না? আজকে আমাদের নারী সুরক্ষা মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি বলেছেন যে আপনার যা খুশি আপনি সেই পোশাক পরুন, যখন খুশি বাড়ির থেকে বেরোন। এই যে স্বাধীনতাটা, মানুষের স্বাধীনতাকে কেড়ে নিয়েছিল তৃণমূল কংগ্রেস, সেই স্বাধীনতা আজকে বাংলার মানুষ ফিরে পেয়েছে, আমরা সেটা বলতে চেয়েছি। পাশাপাশি আমরা এটাও বলছি যে দীর্ঘদিনের যে যারা চাকরিজীবী যারা ছিল, তাদের দাবি ছিল যে 7th পে কমিশন। তৃণমূল কংগ্রেস বারংবার চিৎকার করত যে কোথায় 7th পে কমিশন দেবে, কি করে দেবে, ভাওতাবাজি করছে। আরে বিজেপি একমাত্র পার্টি যারা যেটা কমিটমেন্ট করে সেটাই তারা প্রতিষ্ঠা করে। তার জন্য আজকে 7th পে কমিশনের সিদ্ধান্ত আজকের মন্ত্রিসভার বৈঠকে সেটা ফাইনাল হয়েছে, এবং সেটা বিবৃতি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, অগ্নিমিত্রা পাল মহোদয় বলেছেন। বেশ, আমি আসবো আজকে এবং তার সাথে বেশ কয়েক সিদ্ধান্ত তো রয়েছে, আমি আসবো এই আলোচনার মধ্যে। তবে সময় হয়ে গেছে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আবারও চলে যাব আলোচনার মধ্যে। ঠিক যেমনটা ছিলাম, বাংলাতে এই মুহূর্তে পরিবর্তন এবং পালা বদলের পর একের পর এক পদক্ষেপ। তবে সেই পদক্ষেপ নিঃসন্দেহে ভালো এবং একটা অন্য রকমের ছবি আমরা বাংলার বুকে দেখতে পাচ্ছি, কিন্তু সেটা কতদিন চলবে, কতদিন জারি থাকবে, এই প্রশ্ন আজকে উঠতে শুরু করেছে। আমি একটু তীর্থঙ্করদার কাছে যাব আরো একবার। তীর্থঙ্করদা, এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, তাতে করে বাংলার জায়ান্ট কিলার হিসেবে শুভেন্দু অধিকারীর নাম উঠে এসেছে। বারবার বিভিন্ন মহল দাবি করেছেন, কারণ দুবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন তিনি। এবং এবারের এই যে পদক্ষেপ, তার বেশ কিছু পদক্ষেপের মধ্যে বুলডোজার নিয়ে যখন আমরা দেখতে পাচ্ছি, যে হাওড়া স্টেশন হোক বা শিয়ালদা অথবা পার্ক সার্কাস হোক, যখন এই ছবিটা ধরা পড়লো, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা
পোস্ট সামনে আসলো যে বাংলাতে এই বোলডোজার সংস্কৃতি চলবে না? তীর্থঙ্করদা। দেখুন, এই হকার সমস্যা আমাদের রাজ্যে রয়েছে, এবং এটা সত্যি কথাই যে ফুটপাত দখল করে অনেক সময় ব্যবসা বাণিজ্য তারা করেন, কিন্তু এইটি যেমন ধরুন এই শিয়ালদা হোক বা হাওড়া, দায়িত্ব কার ছিল? দায়িত্ব ছিল হচ্ছে রেলওয়ে ডিপার্টমেন্ট, রেলওয়ে তো কেন্দ্রে। তো কিন্তু এইটা এখানে না, এই সামঞ্জস্য বিধানের জায়গাটা আমাদের কাছে দেখতে হবে যে বিজেপি নতুন সরকার, যেহেতু কেন্দ্রেও বিজেপি রয়েছে, রাজ্যেও বিজেপি রয়েছে, তারা কিভাবে এই যে যাদের উচ্ছেদ করা হলো তাদেরকে কিভাবে আবার নতুন করে তাদেরকে ব্যবসা বাণিজ্য করে দেওয়ার ব্যবস্থা করে দিতে পারে, কারণ তারাও এই রাজ্যেরই রাজ্যবাসী। এবং আমার এটা মনে হয় যে আমি আগেও বললাম যে শুভেন্দু অধিকারী এবং তার টিমকে সময় দিতে হবে। এটা কথা মনে রাখতে হবে, শুধুমাত্র 5 জন এখনো মন্ত্রিসভা পূর্ণাঙ্গভাবে গঠিত হয়নি। মন্ত্রিসভা পূর্ণাঙ্গভাবে গঠিত হওয়া দরকার, কারণ রাজ্যে বিশাল একটি প্রশাসনিক কাঠামো রয়েছে, সেই প্রশাসনিক কাঠামোগুলিকে কাজ করতে হবে। অবশ্যই কিছু সামাজিক সমস্যা কিছু রয়েছে, কারণ প্রাতিষ্ঠানিক বিরোধিতা না থাকলে এই পরিবর্তন হতো না। এবং মমতা ব্যানার্জিকে সত্যি করে উনি হারিয়েছেন 2বার, কিন্তু তার সাথে অনেক প্রশ্নও রয়েছে যেগুলি আমরা করে থাকি সাধারণত, যে এসআইআর বা আহ, নির্বাচন কমিশনের ভূমিকা ইত্যাদি ইত্যাদি। কিন্তু তা সত্ত্বেও এই নির্বাচিত সরকার, আমার মনে হয় যে তারা প্রান্ত প্রান্তের যে লোকগুলি রয়েছে তাদের দিকে নিশ্চয়ই তারা দৃষ্টিপাত করবেন, এবং তার সাথে সাথে সকলকে নিয়ে চলার তারা ব্যবস্থা করবেন। বেশ, আমি আবার একটু যাব অরিজিৎদার কাছে। অরিজিৎদা, এই যে বুলডোজার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে পোস্ট করলেন যে পশ্চিমবঙ্গে বা বাংলার বুকে এই সংস্কৃতি চলবে না, গতকালকে আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন। অন্যদিকে শুভেন্দু অধিকারী কাশ্মীর থেকে পার্ক সার্কাস পাথরবাজি, যেটা একেবারে কিছুক্ষণ আগে সুকান্ত দাও বলছিলেন, তা বন্ধ করার জন্য একেবারে সিদ্ধহস্ত। এই যে বললাম, ঝুলন্ত লুঙ্গির উড়ন্ত লাথি চলবে না, দীর্ঘদিন ধরে চলেছে। এই যে পশ্চিম বাংলায় আইনের শাসনটা প্রতিষ্ঠা হয়েছে, তো এবার তো শাসকের আইন নেই, কোনো ধর্মের আর কোনো ধর্মাবলম্বী সে যা খুশি তাই করবে, তার আর সেই আইন চলবে, এসব চলবে না। আর বুলডোজারের বিষয়ে একটাই আছে, যে আপনি ইল্লিগাল কনস্ট্রাকশন করবেন, আর আপনার সরকার সেই ইল্লিগাল কনস্ট্রাকশন নিয়ে কোনো কথা বলতে পারবে না, তার কোনো স্টেপ থাকবে না, এটা হতে পারে না। অরিজিৎদা, যাদেরকে তোলা হলো বা উচ্ছেদ চলছে তাদেরকে পরবর্তীতে আপনারা কিভাবে জায়গা দেবেন বা তাদের জন্য কি ভাবছেন? ঠিক যেমনটা তীর্থঙ্করদা বলছিলেন, তারাও তো বাসিন্দা, দীর্ঘদিন ধরে বসবাস করেছে। দেখুন একদম এবং একদম একদম আমি এই বিষয়টাতেই বলতে চাইছি। আজকে দেখুন, সরকার নিরপেক্ষতা দেখুন, আজকে সিদ্ধান্ত দেখুন, শুধু ইমাম আর মুয়াজ্জিনদের ভাতা তুলে দেয়নি, সাথে সাথে পুরোহিতদের ভাতাটাও তুলে দিয়েছে। কোন ধর্মীয় অ্যাপিজমেন্ট, যে ধর্মীয় অ্যাপিজমেন্ট, এসব চলবে না। কাজেই আপনি যদি প্রকৃত নাগরিক হন, আপনাকে যে সরকার চলছে সেই সরকারের যে নিয়মাবলী, যে গাইডলাইন, সেই গাইডলাইন মেনে আপনাকে চলতে হবে। আর 5টা জায়গায় যে হকাররা ব্যবসা করে খাচ্ছে, আরো 5টা জায়গায় যে হকারদের ছোট ছোট ব্যবসায়ীদের যে জায়গাগুলো রয়েছে, সেখানে যে নিয়মাবলীর মধ্যে দিয়ে তাদের ব্যবসা বাণিজ্য করে তারা চলছেন, ঠিক সেইভাবেই তাদের চলতে হবে। আপনি একটা বিশেষ ধর্মাবলম্বীর থেকে বিলং করবেন বলে শিয়ালদা স্টেশন যেখানে পারবেন সেখানে গিয়ে আপনি দোকান খুলে বসবেন, সেটা তো হতে পারে না। আমি নাম করছি না, বড় শিল্পপতিদের আউটলেট হবে, আর ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী তারা মারা পড়বে। এটাই কি ওনাদের নীতি? এটাই আমাদের সমালোচনা। আবারও বলছি, কোন ক্ষুদ্র ব্যবসায়ী মারা পড়ার এই ধরনের প্রোপাগান্ডা, এই সমস্ত প্রোপাগান্ডা করবেন না। আরে মানুষ আপনাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে, মানুষ এই সমস্ত কথা শুনতে শুনতে আপনাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ী শুধু ওই হাওড়া স্টেশনের বাইরে গুটি কয়েক ওই বিশেষ কিছু ধর্মাবলম্বীর লোকেরাই ক্ষুদ্র ব্যবসায়ী নয়, সারা পশ্চিম বাংলায় প্রত্যেকটা জায়গায় জায়গায় ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছে। তারা সঠিক গাইডলাইন মেনে করে, এবং পশ্চিমবঙ্গ সরকার তাদের মাথার উপর ছাদ দেওয়ার প্রকৃত ব্যবস্থা করবে। আপনারা যদি এতই ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রতি অনুরাগী হন, তাহলে পরে আপনাদের সরকার এই ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পার্মানেন্ট সলিউশন করেননি কেন? আপনাদের এই তৎকালীন তৃণমূল সরকার
তারা এই ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য কোনো প্রকৃত ব্যবস্থা করেনি কেন? ইলেকট্রিসিটির বারংবার আমরা দেখেছি কিভাবে আগুন লেগে যেত, কিভাবে জঘন্যতম তাদের ব্যবস্থা, তাদের বিদ্যুৎ ব্যবস্থা, কোন রকম কোনো সারাই নেই, কোনো ধারাই বাছাই নেই, কোন রকম কোনো টেস্টিং নেই, যা পাচ্ছে তাই করে যাচ্ছে, দীর্ঘদিন ধরে একই ব্যবস্থার মধ্যে দিয়ে চালিয়ে যাচ্ছে। শুধু তোলা তোলা আর কাটমানি খাওয়া ছিল এই গত রাজ্য সরকারের একটা প্রসেস, একটা সিস্টেম। এখনকার সিস্টেম ওই সিস্টেম, সেই সিস্টেম নয়। এখনকার সিস্টেম আইনের শাসন, আর সেই আইনের শাসনে থাকতে গেলে প্রসেসে চলতে হবে, সিস্টেমে চলতে হবে। আপনারা থাকুন, সবকা সাথ সবকা বিকাশ, সেটা আপনাদের যে বক্তব্য, সেটা প্রান্তিক 100% সবকা সাথ সবকা বিকাশ হবে, সবকা সাথ হবে, সবকা বিকাশ হবে, সবকা ভরসা হবে। আর যারা বদমাইশি করবে তাদেরকে পুলিশ প্রশাসন আইনগতভাবে যে ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থাই তারা নেবে। স্টেপ নেবেন। আমরাও একটা বিশেষ সম্প্রদায়ের লোক যদি মনে করে থাকে যে পাথরবাজি করবে পুলিশকে, যা ইচ্ছা তাই করবে, এত সোজা নয়। এই পশ্চিমবঙ্গের সরকার একটু সুকান্তদার কাছে, সুকান্তদা, এই যে বারবার এই বিশেষ সরকারের সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী প্রসঙ্গ মমতা উঠে আসছে, ব্যানার্জি যদিও আমরা নয়, দেখেছি কোনো যে একদিকে ফিরাদ ইমাম নয়। ভাতা তো অন্যদিকে পুরোহিত ভাতা, দুটোই কিন্তু বন্ধ হয়ে গেছে। তাহলে কি সত্যিই কোনো বিশেষ সম্প্রদায় এই ক্ষেত্রে কাজ করছে? একদম। দেখো, আমি তো বারবার বলি যে আমাদের কোনো বিশেষ সংবিধানে সম্প্রদায়কে তো পরিষ্কারভাবে অ্যাপিসমেন্ট করেছিল এই রাজ্য অরিজিৎদা, আমি সরকার, আসবো। গত রাজ্য অরিজিৎদা, আমি সরকার আসবো। তৃণমূল কংগ্রেস। আমি একটু থামাবো, আমি একটু রাজনৈতিক বিশ্লেষক সুকান্তদার উত্তর নেব। সুকান্তদা, না, দেখো, ধর্মনিরপেক্ষ দেশ ভারতবর্ষ, এবং সেখানে যে কোনো মানুষই কিন্তু বাঁচতে পারে, তার বাঁচার অধিকার আছে, রাইট টু লাইফ এবং লিবার্টি। কিন্তু তোমায় ভাবতে হবে, দেখো, এই যে মসজিদের আজানের কথা, এটা কিন্তু একসময় সোনু নিগম একসময় বলেছিলেন, একটা টুইট করেছিলেন যে এই আজানটা বেসিক্যালি তার ঘুমের ডিস্টার্ব করে, সেই নিয়ে কিন্তু রে রে পড়ে গেছিল। আমার প্রশ্ন, হ্যাঁ, আজান হোক, হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান হোক, সেগুলোতেও যেন একইভাবে যেন নিয়ম মানা হয়, সেটা ডেসিবেলের উপরে, যে কত ডেসিবেল অব্দি কোন কোন অঞ্চলে, কারণ এটা তো জোন আছে, জোনে ভাগ আছে, কোন জোনে কত ডেসিবেল অব্দি পারমিট হয়েছে। সুতরাং মনে হয় না যে কোনো ধর্মাবলম্বী মানুষের প্রতি বিজেপি যদি এটা ভাবে বা করে, সেটা করবে না, কারণ সবাইকে নিয়ে চলতে হবে। কারণ বিজেপি কিন্তু শুধু মাত্র ভোট পেয়েছে হিন্দুদের, এটাও কিন্তু নয়, এবং প্রচুর দেখা যাচ্ছে বিভিন্ন বিজয় উৎসব যে হচ্ছে সেখানে মুসলিমরাও রয়েছে। সুতরাং আমার মনে হয় যে বিজেপি একটা টার্ম ইউজ করে, সেটা হচ্ছে রাষ্ট্রবাদী যারা মুসলিম। এবার রাষ্ট্রবাদী মুসলিম বলতে যদি আমি বুঝি, হ্যাঁ, তারা যদি নাগরিক কর্তব্য পালন করে, তাহলে তার অধিকার ভোগেরও পুরো ক্ষমতা রয়েছে, কারণ রাইট ইমপ্লাইজ ডিউটিস। কিন্তু বিষয়টা হচ্ছে যে, হ্যাঁ, সংখ্যালঘু তোষণ যেটা বহুদিন ধরে করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং কখনো কখনো কংগ্রেসও, সেটা কিন্তু কোনোভাবেই বিজেপি সরকার করবে না, এটা পরিষ্কার করে দিয়েছে। মানে এবং সেই এটাও ভুল আর রিপিট হবে না বাংলার বুকে। না, অন্তত তোষণটা দেখো, আমি আবারও বলছি, সংখ্যালঘুর উন্নয়ন করতে গেলে সংখ্যালঘু মন্ত্র কি প্রয়োজন, এটা বিজেপি চাইছে না, কিন্তু এটা সত্যি কথা। যদি সবার উন্নয়ন করতে হয়, কোনো সংখ্যালঘু উন্নয়ন প্রয়োজন নেই। আর এই যে মুয়াজ্জেম ভাতা এবং ইমাম ভাতা, ইভেন ইমামরা তারা নিজেরা বলেছিল আমাদের ভাতার প্রয়োজন নেই। সুতরাং এই ভাতা নির্ভরতা থেকে বেরিয়ে এসে যদি কর্মসংস্থান এবং সঙ্গে, যেটা আমি অ্যাড করতে চাইছি, যে অন্য ধর্মাবলম্বী মানুষরাও যেন আমাদের মতো বেঁচে, সকল ধর্মের মানুষ বেঁচে থাকতে পারে, তাদের খাদ্যের সংস্থান হয়, তাহলে ঠিক আছে। কিন্তু কোন ধর্মাবলম্বীকে যদি অন্য ধর্মাবলম্বীকে কোনোভাবে দাগিয়ে দেওয়াটা ঠিক নয়, যে আপনাদের ছাড়া আমাদের উন্নয়ন হবে। এটা তো বাংলাদেশ নয়, এটা অন্য কোনো দেশ নয়, এখানে সব ধর্মের মানুষ একসঙ্গে থাকবে। কিন্তু কোন ধর্মের মানুষকে যেমন আলাদা তোষণ করা হবে না, কিন্তু এটাও কিন্তু ঘটনা যে এর অর্থ এই নয় যে যারা সংখ্যালঘু রয়েছে, বা আমরা যদি মুসলিমদের ধরি, তাদের কোনো ধর্মাচরণে কোনো বাধা সৃষ্টি করা, সেটাও যেমন ঠিক হবে না। এটা শুভেন্দু অধিকারী অত্যন্ত বিচক্ষণ রাজনীতিবিদ, তিনি এটা ভালো বুঝবেন, পরিষ্কার করে দিয়েছেন তিনি, যে তিনি কোনো ধর্মাবলম্বীর কোনো কথা মানবেন না। আইনের শাসন, অনেকক্ষণ ধরে আইনের শাসন কথা বলা হচ্ছে, যদি এই আইনের শাসন চলে তাহলে সত্যিই ভালো, ল উইল টেক ইট ওন কোর্স যদি হয় খুব ভালো। কিন্তু এটাকে যেন গুড গভর্নেন্সটা কোনো একটা দলের কর্মীদের বিরুদ্ধে না হয়। মানে
আমি অন্য কর্মীদের হ্যাকেল করব, যেটা তৃণমূল করেছিল। বিজেপি যদি সেম জিনিসটা করে তাহলে কিন্তু আবার অসুবিধে আছে। মানে তৃণমূলের ভুলগুলো থেকে অন্তত শিক্ষা বিজেপিকেও নিতে হবে। মানে এটা ঘটনা নয় যে পুরো হিন্দু ভোটের ওপরে বিজেপি এসছে, এই কথা বলাটাও আমার মনে হয় না প্রয়োজন বা উচিত। অন্তত সেই জায়গা থেকে দাঁড়িয়ে সংখ্যালঘু তোষণ সেখান থেকে বেরিয়ে এসে সবার উন্নয়নের কথা ভাবতে হবে। কারণ সবকা সাথ, সবকা বিকাশ এবং সবকা হিসাব বলেছিলেন মোদি, সেই সবকা হিসাবটা উনি করছেন, এটা অত্যন্ত ভালো। কিন্তু এটাও আমরা চাই শুভেন্দু অধিকারীর যে সরকার, তারাও যেন তাদের যে এই কাজের ফলাফলটা সেখানেও যেন ট্রান্সপারেন্সি থাকে। অন্যের কাজের ট্রান্সপারেন্সি খুঁজতে গিয়ে নিজের কাজের যেন ট্রান্সপারেন্সি থাকে, তাহলেই গুড গভর্নেন্স সব জায়গায় পৌঁছে যাবে। সুপ্রীতি। অরিজিতা, অন্যের কাজের এই ভুল ত্রুটি খুঁজতে না গিয়ে, মানে খুঁজতে গিয়ে নিজের কাজটা যেন কোনোভাবে হারিয়ে না ফেলেন। একদম। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মসনদে আসার পরে, সরকারে আসার পরে পরিষ্কার একটা কথা বলেছেন যে রাস্তা দখল করে যে নামাজ পড়ার যে ট্র্যাডিশনটা 15 বছরের সরকারে তৈরি হয়েছিল, এর আগেও তো সরকার চলেছে সঞ্চালিকা মহোদয়া, এর আগেও সরকার চলেছে, কিন্তু কোনোদিনও কোন রাস্তা দখল করে বিশেষ একটি সম্প্রদায় তারা ধর্মাচরণ করবেন এটা তো হয়নি। আচ্ছা, দ্বিতীয়ত যে কালচার আমরা কাশ্মীরে দেখেছিলাম, পাথর ছোড়া, সেনাবাহিনী দেখলে, পুলিশ দেখলে পাথর ছোড়া, আমরা আজকে গতকালকে পর্যন্ত পার্ক সার্কাসে আমরা সেই চিত্র দেখলাম। আচ্ছা, এগুলো কি সেই ধর্মাচরণের যারা করেন, যে ধর্মে, মুসলিম ধর্মে যারা, সেই ধর্মে যারা শিক্ষিত মানুষ, তারা কি ব্যথিত হন না? তারা কি প্রত্যেকেই ওই পাথর ছোড়ার টিমের মধ্যে পড়েন? নিশ্চয়ই নন। তো কিছু তো হুলিগানিজম আছে। তো এই হুলিগানিজমদেরকে চিহ্নিত করে তাদেরকে যদি আইনের শাসনের মধ্যে রাখা যায়, তার জন্য তৃণমূল কংগ্রেসের এত গাত্রদাহ হওয়ার কোনো প্রশ্ন আমার মনে হয় না থাকা উচিত। সত্যিই কি আর গাত্রদাহ? এই ম্যান্ডেটের পরে আমরা একটা পরিষ্কার কথা বলতে চেয়েছি, আমরা তাদের প্রতি সহানুভূতিশীল, কারণ এবং আমি একটু শেষ করে নিই সঞ্চালিকা মহোদয়, যে আমার মনে হয় এই ম্যান্ডেটের পরে ভারতীয় জনতা পার্টি যে সরকার গঠন হয়েছে, সেই সরকার কখনোই জনবিরোধী কোনো কাজ করবে না, এতটুকু নিশ্চিত থাকুন। গুড গভর্নেন্স প্রতিষ্ঠা করা হলো বিজেপি সরকারের মূল কাজ। যেখানেই সরকার করছে আপনারা দেখুন, আপনার যতই বিরোধীরা দাগিয়ে দিক যে বুলডোজার চলছে, বুলডোজার কোথায় চলছে? সমস্ত মুসলিম কমিউনিটির উপরে না, যারা ইল্লিগাল কনস্ট্রাকশন করেছে, যারা তাদের ধর্মটাকে ব্যবহার করে ইল্লিগাল কাজ করছে, এই ইল্লিগাল কাজ করাটা কি প্রশ্রয় দেওয়া উচিত না উচিত নয়? এই উত্তরটা তো জানতে চাইবো। আর সাধারণ মানুষ তার এই ম্যান্ডেটের মধ্যে দিয়ে উত্তর জানিয়ে দিয়েছে যে আর ওই অ্যাপিসমেন্টের পলিটিক্সের যারা দল, সেই তৃণমূল কংগ্রেস আর চলবে না। পশ্চিম বাংলাটাকে বাঁচাতে হবে, পশ্চিম বাংলাটাকে বাংলাদেশের জামাতদের হাতে তুলে দেওয়া যাবে না। আর সেই জন্য পশ্চিম বাংলাকে ভারতবর্ষের অংশের মধ্যে রাখতে হলে এই ধরনের প্রোপাগান্ডা যারা করছে তাদেরকে সরিয়ে দিতে হবে। বেশ, থামাবো এবার একটু। পার্থদা। হ্যাঁ, কলকাতা শহরের নানা জায়গায়, বড় বাজার শহর, কলকাতা একটা আনপ্ল্যান্ড সিটি। তো কলকাতা অন্যান্য প্ল্যানিং, অন্যান্য শহরের মতো নিয়ম মাফিক একটা গড়ে ওঠেনি। কলকাতায় অনেক রকম অসুবিধা আছে, ঘিঞ্জি আছে, গলি আছে, কিন্তু কলকাতায় বড় বাজার বা অনেক হিন্দু অধ্যুষিত অঞ্চলেও আছে, যেখানে অনেক বেআইনি নির্মাণ বা এসবের অভিযোগ আছে। হিন্দু অধ্যুষিত, মানে মানুষ অধ্যুষিত, হিন্দু বলবো না, মুসলমান বলবো না, কিন্তু শুধুমাত্র বেছে বেছে সংখ্যালঘুদের এলাকায় গিয়ে বুলডোজার চালানো বা এটার মধ্যে, এবং বিজেপির একজন নবনির্বাচিত বিধায়ক উত্তর কলকাতার, তিনি বলেছেন আমি ওদের ভোট পাইনি, আমি ওদের জন্য কাজ করব না। এটা কি কথা? আপনারা এই কথাগুলো তো তুলে ধরা উচিত যে একটা দল, আমরা দেখেছি প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর পাশে আমরা দেখতাম সিকান্দার বাগ ভারতীয় জনতা পার্টির অন্যতম প্রধান নেতা ছিলেন, সহসভাপতি ছিলেন, এবং আমরা দেখেছি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম, বিজেপির আমলেই তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন। এই যে আমাদের কোচ ছিলেন রহিম সাহেব, ভারতীয় ফুটবলকে তিনি বিশ্বমানে পৌঁছে দিয়েছিলেন। সব মুসলমান খারাপ। এই যে আপনাদের এই একটা মুসলিমদের বেছে বেছে আক্রমণ করা, এটা আমাদের প্রতিবাদ ছিল, আছে, থাকবে।
এবং 27 লক্ষ মানুষের যেভাবে নাম কেটে দেওয়া হয়েছে সেটা যে অ্যাডজুডিকেশনে চলে গেছে, তার মধ্যে ট্রাইব্যুনাল হয়ে দেখা যাচ্ছে তাদের মধ্যে অধিকাংশের নাম ফিরে আসছে। এই ভোটারদের নাম যেভাবে বাদ দেওয়া হয়েছিল, এই প্রতিবাদ আমাদের থাকবে। বেশ, অর্থাৎ কিছু কিছু অভিযোগ এক্ষেত্রে পার্থদা তুলেছেন, আমি আসবো সেই প্রসঙ্গ নিয়ে। অরিজিৎদা অনেকক্ষণ ধরে হাত তুলেছে, আমি আসবো অরিজিৎদা, তবে সময় একটা বিরতি, আমি ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আমি আবারও চলে যাব আলোচনার মধ্যে, এবং আলোচনাতে ঠিক যেমনটা ছিলাম যে সবকা সাথ সবকা বিকাশ, কিছুক্ষণ আগে সুকান্ত দা যে প্রসঙ্গ তুলেছিলেন এবং একই সাথে পার্থদা তিনি বললেন যে ভোট পাইনি কাজ করব না, এমনও বক্তব্য বিভিন্ন জায়গায় উঠে এসেছে, সেগুলো তুলে ধরা দরকার। একটু অরিজিৎদার কাছেই যাব। অরিজিৎদা, এই যে বক্তব্যগুলো উঠে আসছে, বাস্তবে সবকা সাথ সবকা বিকাশ হবে তো? একদম আমরা পরিষ্কার নিশ্চিত করতে চাই, পশ্চিমবঙ্গে বিজেপি যে সরকার এসছে, এই সরকার সবকা সাথ সবকা বিকাশ করতে চায় এবং সবকা বিশ্বাস নিয়ে করতে চায়। যারা ভারতীয় জনতা পার্টি সরকারের প্রতি বিশ্বাস রাখবেন তাদের অবশ্যই বিকাশ ঘটবে, আর যারা ওই পাথর ছোড়ার নীতি নিয়ে এখনো চলবেন তাদের কাছে সরকার কিন্তু করলার থেকেও তিতে হয়ে যাবে। কাজেই বুঝতে হবে, আমরা এই নির্বাচনের প্রাক্কালে যে এসআইআর কর্মকাণ্ড চলছিল, সেই সময়ে কসবাতে দেখা গেছে একটা গলিতে, একটা ওয়ার্ডে, যেখানে একটা বুথে 1200 মতন ভোটার হার্ডলি থাকা উচিত, সেখানে 20,000 30,000 ওখানে লোক বসবাস করছে, এবং প্রত্যেকটা বিল্ডিং এর, একটা বিল্ডিং এর সাথে আরেকটা বিল্ডিং এর যে ডিস্টেন্স সেটা হচ্ছে 1 হাতের থেকেও কম। এবার এগুলো যে ইললিগাল কনস্ট্রাকশন, যে এখানে আইডেন্টিফাইড হয়েছে ওই তিলজলা বা কসবার যে আশপাশের যে জায়গাগুলো, আমার ওই এক বক্তা বলছিলেন না যে তৃণমূলের, যে বেছে বেছে বিজেপি কি বলে মুসলিম এলাকাগুলোতে কেন? আরে মাননীয় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূলটাকে বাঁচিয়ে রাখার জন্য পশ্চিম বাংলাতে যেভাবে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের এবং মুসলমানদেরকে এই ভারতে এই পশ্চিম বাংলার ভোটার তালিকায় ভুয়ো ভোটার হিসাবে ঢুকিয়ে যেভাবে তাদেরকে লালন পালন করেছিলেন, যেভাবে কসবাতে তাদেরকে রাখা হতো, যেভাবে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায় রাখা হতো, এই ছবি তো এসআইআর এর মধ্যে দিয়ে পরিষ্কার হয়েছে। নির্বাচন কমিশন মানুষ কিন্তু দেখেছে, একজন আপনারাও দেখিয়েছেন সেই ছবি, যে কিভাবে একজন বিএলও ভোটার তালিকা সংশোধনের জন্য যাচ্ছে, এসআইআর কাজের জন্য যাচ্ছে, আর গিয়ে দেখছে যে একটা বুথে 1200 ভোটার, 1000 ভোটার থাকা উচিত, আছে সেখানে 20,000 30,000 ভোটার, এবং তারা ওখানকার ভোটারই নয়। এরা কারা? এরা তো ভোটারই নয়। এবার এই লোকগুলো কে থাকার জন্য যে অ্যাকোমোডেশন রাজ্য সরকার ইললিগাল কনস্ট্রাকশন করে করে রেখেছিলেন, এই ইললিগাল কনস্ট্রাকশনটা পাস করিয়েছিল ফিরহাদ হাকিমের ওই কলকাতা কর্পোরেশনের পুরো বোর্ড, এবং আজকে তার রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে বিগত সরকার তারা 15 বছর ধরে তারা ক্ষমতায় থেকেছে, এবং কোর্টের তত্ত্বাবধানে যখন এসআইআর প্রক্রিয়া হলো, দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেল। পরবর্তীতে নির্বাচন কমিশনের যারা পরিস্থিতি সেই সময়, এবং তাকে কোনোভাবে আপোষ নয় নতুন সরকারের, এবং তার বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ। এত তাড়াতাড়ি কি এই সিস্টেমটাকে ক্লিয়ার করা সম্ভব তীর্থঙ্করদা? না, প্রশাসনিক ব্যবস্থায় যদি আমাদেরকে স্বচ্ছতা আনতে হয়, সেক্ষেত্রে আমাদেরকে সময় দিতে হবে প্রশাসনের সাথে। কারণ প্রশাসন আমলাতান্ত্রিক যে জটিলতা, আমলাতান্ত্রিক যে লালফিতের বাঁধন, সেটা শুধুমাত্র সরকারে যারা নির্বাচিত হয়ে এসছেন তাদের শুধু বিষয় না, তার সঙ্গে যারা কাজ করছেন তাদেরও। তো আমরা ওই রাষ্ট্রবিজ্ঞানের ছাত্ররা রিলেটিভ অটোনমি অফ স্টেটের কথা বলি, যেখানে স্টেটই মাঝে মাঝে নিজের মতো করে কাজ করে। তো সেক্ষেত্রে আমার মনে হয় সেক্ষেত্রে এই যে প্রশাসনিক স্বচ্ছতা ব্যবস্থা, সেটাকে মনিটর করার জন্য পূর্ণাঙ্গ মন্ত্রিসভা হওয়া প্রয়োজন। শুধুমাত্র এই অল্প কজনের মন্ত্রিসভা দিয়ে তো আর শাসন ব্যবস্থাকে পরিচালনা করা সম্ভব না। এবং সেক্ষেত্রে আমার ব্যক্তিগত অনুভূতি যে এই যে বর্তমানে নির্বাচিত সরকার, তারা এই বিষয়ে নিশ্চয়ই চিন্তা করছেন, তারা নিশ্চয়ই এই বিষয়ে
সদর্থক ভূমিকা নেবেন। কিন্তু তীর্থঙ্কর দা, এই যে যে সমস্ত এতদিন ধরে যে অভিযোগ উঠে এসেছে যে দুর্নীতি, সেটা তো শুধু একটা মাথার কাজ নয়, সেটা একেবারে কোষের মতন ছড়িয়ে গেছে, যেটা আমরা শরীরের ক্ষেত্রে কোনো রোগ যেরকম ভাবে ছড়িয়ে যায় সেরকম ভাবেই তো ছড়িয়ে রয়েছে চারিদিকে, প্রত্যেকটা সিস্টেমে রয়েছে এই দুর্নীতির কোথাও গিয়ে একটা গন্ধ বা আঁচ। সেটাকে ক্লিয়ার করতে এই নতুন সরকারের কি কি টার্গেট নেওয়া প্রয়োজন বলে মনে হয়? আহ, দুর্নীতি দমনের ক্ষেত্রে সবার আগে যেটা দরকার প্রশাসনিক স্বচ্ছতা। যেখানে এবার সমস্যাটা হচ্ছে যে যেমন ধরুন এই যে আরজি করের ঘটনাটি আমরা যদি উদাহরণ হিসেবে তুলে ধরতে পারি, সেখানে তো প্রশাসনে যারা ব্যক্তিরা ছিলেন তারাই এই মানে যে হুম বিষয়গুলি যেগুলো ছিল সেগুলোকে নষ্ট করেছে। হুম এক দঙ্গল লোক ঢুকে গেল, ঢুকে গিয়ে ভেঙে দিল সমস্ত দেওয়াল টেওয়াল সেখানে তো কি হলো? আমার কথা হচ্ছে প্রশাসনে যারা কাজ করবেন তাদেরকে স্বচ্ছ হয়ে কাজ করতে হবে, নিরপেক্ষ হয়ে কাজ করতে হবে। এবং এই নিরপেক্ষতার অনুভূতি তাদের মধ্যে জাগাতে পারে এই নির্বাচিত সরকার, যারা প্রতিনিধিদের শুভেন্দু অধিকারী এবং তার মন্ত্রিসভার লোকজন। তারা যদি তাদেরকে সেই ভরসাটি যোগাতে পারে যে না, আমরা আপনার পেছনে আছি, এবং তাদের মধ্যে ইচ্ছা থাকে, তাহলে অটোমেটিক্যালি এই ধরনের দুর্নীতি দমনের ব্যবস্থা করা যায়। পেস্ট কন্ট্রোল আমাদেরকে করতে হলে একেবারে গোড়া থেকে করতে হবে। হুম মানে গোড়া থেকে নির্মূল করতে হবে এই দুর্নীতিকে দমন করতে গেলে। আমি একটু ভিন্ন একটা প্রশ্ন করছি তীর্থঙ্কর দা, যে আমরা আগেও এই নিয়ে একটি শো করেছিলাম এবং সেখানেও এই প্রশ্ন তুলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তার কেরিয়ার, রাজনৈতিক কেরিয়ার কি একেবারে শেষ হয়ে গেল? কারণ পরপর দুবার আমরা দেখলাম হারিয়েছেন, এবং আজকে শুভেন্দু অধিকারী তিনি ভবানীপুরের মাটিতে দাঁড়িয়ে কোট আনকোট বললেন কি নিজের বুথেই জিততে পারলেন না, আপনার রাজনৈতিক দল শেষ, টাটা বাই বাই খতম, এভাবে তিনি কোট আনকোট প্রাক্তন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বললেন। খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ মমতা ব্যানার্জির মতো লড়াকু নেত্রী মনে হয় খুব কম আছে। কারণ তিনি যেমন বামফ্রন্টের সময় বামফ্রন্টের সঙ্গে লড়েছেন, হুম আবার তিনি কিন্তু মানে এই সরকারের সঙ্গে লড়েছেন। হুম এবার আমি খুব তাড়াতাড়ি হয়ে যাবে বলা যে উনি হারিয়ে গেছেন বা কিছু, আমার তো মনে হয় উনি ফাইট ব্যাক করে আসবেন। কিন্তু ওই যে দুর্নীতির বিষয়টি একটি গুরুত্বপূর্ণ কারণ। সেই জায়গা থেকে ওনাকে আরো স্বচ্ছ হয়ে আসতে হবে। একগুঁয়েমি আমার আমার মনে হয় ব্যক্তিগতভাবে সরকারে একগুঁয়েমি কি এগুলো আর ছাড়তে হবে। কোনোদিন ফিরতে পারবে তৃণমূল? খুব তাড়াতাড়ি বলা হয়ে যাবে, এটা আমি আমি এখনো বলবো খুব তাড়াতাড়ি বলা। আমি একটু কারণ সুকান্তদার আমার কাছে যাবো। বলুন। মানে আমাদের পশ্চিমবঙ্গের যে মানে লোকজনের যে ধরনের আহ হুম রাজনৈতিক সংস্কৃতি, সেক্ষেত্রে সময় দিতে চায়। যে কোনো রাজনৈতিক দলকে তারা সময় দিতে চায় এবং কিছুদিন দেখে তারপরে করে, কারণ রাজনৈতিক সচেতন নাগরিক জনগণ তারা বুঝতে চায় তারা কিভাবে কাজ করছে। প্রথম প্রথম তো আমাদের এই ডিসিশন বা যা 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 দেখতে পাচ্ছি আমরা, সেটা নিঃসন্দেহে প্রতিটা নাগরিক হিসেবে ভালো লাগছে এবং ভালো দিকে পদক্ষেপ। এগোচ্ছে। কিন্তু হুম এটা কতদিন ধরে রাখতে পারবে বা সেটার ধারাবাহিকতা কতটা বজায় থাকবে, সেটাই কি এখন না সবথেকে বড় প্রশ্ন নয়? হ্যাঁ হ্যাঁ, একটা সেটাই কথা ছিল, সবচেয়ে বড় প্রশ্ন। কারণ এ, রাখতে হবে, কারণ প্রত্যাশা অনেক এই হুম সরকারের প্রতি মানুষের, এবং এই প্রত্যাশা থেকেই কিন্তু তারা কিন্তু এসছে ক্ষমতায়। হ্যাঁ, পার্থদা কিছু বলছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যাবর্তন নিয়ে একটু আগে বলছিলেন না, মমতা বন্দ্যোপাধ্যায় কেরিয়ার শেষ হয়ে গেল, কি হলো না। হুম আমার কিন্তু মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বিসিবিএস যেরকম আগ্নেয়গিরি অনেক ঘুমন্ত থাকে, কখন তার অগ্নুৎপাত হবে বা কখন আগ্নেয়গিরি লাভা উদ্গীরণ হবে সেটা কেউ বলতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে আপাতত আপাতত দেখে মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় স্থিমিত হয়ে গিয়েছে বা মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গিয়েছেন বলে, বা তার দল, বা আমরা মনে করছি না তাকে হারানো হয়েছে। যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়া নিয়ে আমরা অনেক কিছু বক্তব্য রাখছি যে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ হয়ে গেছে, কিন্তু 2029-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে সারা ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায় যে আবার একটা নতুন নেতৃত্ব বা ইন্ডিয়া জোট যেটা রয়েছে তার কাণ্ডারি হয়ে উঠবেন না, এবং সব দলকে একত্রিত করে এই ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন না, সেটাও হয়তো এখনই উড়িয়ে কিন্তু দেওয়া কিন্তু যায় না। পার্থদা, সুতরাং 2029 এখন বহু দেরি। হ্যাঁ, অনেক কিন্তু দূরে, ততদিনে তার মাইলস আগে টু গো, যেভাবে মাইলস টু গো। আপনার দল যেভাবে মুখ খুলতে শুরু করেছে, যেভাবে একের পর এক বিরোধী মন্তব্য শুরু করেছে, তাতে করে এই দলটা থাকবে তো আদেও? দেখুন দেখুন, কিছুদিন আগে আমরা সুব্রমণিয়াম স্বামী, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, বিশিষ্ট আইনজীবী সুব্রমণিয়াম স্বামী প্রধানমন্ত্রী সম্পর্কে যে ধরনের মন্তব্য করেছে, হ্যাঁ আপনারা নিশ্চয়ই অবহিত আছে। এবং আমাদের আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের হাজবেন্ড প্রভাকর
প্রভাকর, হুম। হ্যাঁ, তিনি যে ধরনের মন্তব্য করছেন, হ্যাঁ, তাতে তো এগুলোও তো আপনাদের বিবেচ্য হওয়া উচিত যে মোদী সরকারের খোদ নিজের ঘর থেকে তার নরেন্দ্র মোদীজির বিরুদ্ধে আওয়াজ উঠছে। সুতরাং এইখানে ঘর ভেঙে যাচ্ছে বলে এটা এত তাড়াতাড়ি বলে দেওয়ার সময় আসেনি। কিছু মন্তব্য কিছু আসছে, তাদের দল সেগুলো দেখছে, তাদের দল সাসপেনশন করেছে বা বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে, কঠোর পদক্ষেপ নিয়েছে। দল এইভাবে এগোবে। 2029টা পাখির চোখ, এইটুকু আমি বললাম। আর সামনে নিশ্চয়ই বেশ। কর্পোরেশন ইলেকশন তৃণমূলের আছে। নেতা হিসেবে ঘুরে দাঁড়ানোর আশা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, হ্যাঁ, সেটাই খুব স্বাভাবিক একটি বিষয়, আপনার থেকে যেমনটা প্রত্যাশা। তবে আমি একটু সুকান্তদার কাছে যাব। সুকান্তদা, এই যে ছবিটা আজকে দেখতে পেলাম, আজকেও কিন্তু দ্বিতীয় বৈঠক এবং সেখানে ডিএ যদিও এখনো পর্যন্ত কতটা বাড়ানো হবে সেই অ্যামাউন্ট তিনি জানাননি, তবে সপ্তম পে কমিশন সেই বক্তব্যও তিনি রেখেছেন। আমি আসবো সুকান্তদার কাছে, আমি একটু অরিজিৎদার কাছে যাবো। অরিজিৎদা কিছু বলছিলেন, কিছু বলতে চাইছিলেন, অরিজিৎদা। দেখুন, তৃণমূল কংগ্রেসকে মানুষ আর সিরিয়াসলি প্রথমত নিত না। দ্বিতীয়ত এখন মানুষের যে ম্যান্ডেট মানুষ পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে এই পশ্চিমবাংলায় আর অ্যাপিজমেন্ট পলিটিক্স চলবে না, এই পশ্চিমবাংলায় কোনো ভয়ের রাজনীতি চলবে না, এই পশ্চিমবাংলায় কোনো অন্য দেশ থেকে অন্য জায়গা থেকে বিশেষ কোনো সম্প্রদায়কে নিয়ে এসে ভোট ব্যাংক তৈরি করে ভোট চুরি করার রাজনীতি চলবে না। মানুষের প্রাপ্য মৌলিক অধিকার জল, সেই পানীয় জল মেরে খাওয়ার, সেই টাকা মেরে খাওয়ার চলবে না। আবাস যোজনার টাকা মেরে খাওয়া চলবে না, রেশনের টাকা মেরে খাওয়া চলবে না, শিক্ষা যার যেটা মৌলিক অধিকার সেই শিক্ষার টাকা মেরে খাওয়া, শিক্ষায় দুর্নীতি করা চলবে না। তো এই ধরনের যে তারা একটা মানে প্রাতিষ্ঠানিক দুর্নীতির যে একটা উদাহরণ তৈরি করেছিলেন, সেই দুর্নীতি থেকে আজকে বাংলা মুক্ত হয়েছে এবং আগামী দিনে বিজেপিকেই পশ্চিমবঙ্গের মানুষ তুলে ধরেছে সরকারের আসনে এবং মানুষের সেবায়। সব থেকে বড় কথা, মানুষের সেবা করার জন্য বিজেপি এসছে। সুতরাং তৃণমূল কংগ্রেসকে খুঁজে পাওয়া আশা করি আর আগামী দিনে যাবে না। আর বলছিলেন যিনি ঘুরে দাঁড়ানোর কথা, 34 বছরের বাম ঘুরে দাঁড়াতে দাঁড়াতে ঘুরতে 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 শূন্যতেই থেকে গেছেন। আর তৃণমূল কংগ্রেস যে ঘুরবেন, এই ঘোড়াটাও পুনরায় যে শূন্যতেই পরিণত হবে। এখন এই মুহূর্তে কত যেন 80 না 75 কত একটা যেন পেয়েছে। এরপরে আস্তে আস্তে ওরা ওই বামেদের মতন শূন্যের মধ্যে মহাশূন্যে তারা চলে যাবে। এটা শুধু সময়ের অপেক্ষা। কারণ মানুষ কাজ চায়, মানুষ তাদের পরিষেবা চায়। আজকে কেন আগামী দিনে তৃণমূলকে মানুষ ভাববে? যে তৃণমূলকে মানুষ হারিয়েছে এই দুর্নীতির থেকে বাঁচার জন্য, যে তৃণমূলকে হারিয়েছে মানুষ বাড়ির থেকে বেরোবো 8টার পরে বেরোতে পারবে না কোনো মেয়েরা, এইরকম স্বাধীনতা কেড়ে নেওয়া যে সরকারের কাজ ছিল, তাদেরকে সরিয়েছে কিসের জন্য? বাঁচার জন্য। বেশ, আমি একটু একেবারে শেষ সুকান্তদার কাছে যাব। লাস্ট প্রশ্ন রাখবো যে সুকান্তদা, আজকের দিনে আমরা যেমনটা দেখলাম সপ্তম পে কমিশন থেকে শুরু করে ডিএ অথবা হোক মহিলাদের জন্য ফ্রি সরকারি বাস সার্ভিস, কোথাও গিয়ে কি ডিএ নিয়ে কিন্তু কোনো সদর্থক কথা আসেনি। ডিএ নিয়ে আজকে কোনো কিছু হয়নি, যদিও আলোচনা চলেছে এবং কত এই ব্যাপারে পার্সেন্ট মমতা দেয় সেটাই বন্দ্যোপাধ্যায়কে খুব আমাদের নিন্দা লক্ষ্য। করা হয়েছিল, দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচিত হয়েছিলেন। ডিএ নিয়ে আমরা কোনো সদর্থক উত্তর পাইনি। বেশ, সুকান্তদা, বাড়তি কি কোনো মাইলেজ দেবে এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নতুন মন্ত্রিসভা? বাসে মহিলাদের জন্য একদম বিনামূল্যে, সেটা আপ সরকারও দিল্লিতে করেছিল। আমার মনে হয় সেটা ঠিকই রয়েছে। বাসের সংখ্যা তার আগে বৃদ্ধি করতে হবে। এবং দ্বিতীয় কথা, যে বাসের টিকিট লাগবে না ঠিকই, তবে বাসে যারা আগে থেকে যে সিটগুলো বুক থাকবে তার বদলে মহিলাদের জন্য কতগুলো সিট সংরক্ষিত থাকবে সেটা প্রশ্ন থাকছে। এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 7 পে কমিশন, এটা কিন্তু রিভিউ হবে, এখনই কিন্তু এটা নয়, এর মধ্যে আলোচনা হবে, একটা নতুন সরকার এসে সময় দিতে হবে এবং ডিএ একই রকম ভাবে সময় দিতে হবে। কিন্তু এটা মনে রাখতে হবে যে এই পে কমিশন গুলো কিন্তু সংস্কার প্রতি 10 বছর অন্তর হওয়ার কথা, সেটা হয়নি। সুতরাং এতদিন ধরে সরকারি কর্মচারীদের যে বঞ্চনা, তার একটা বড় দাবি কিন্তু শুভেন্দু অধিকারীর কাছে, যে অন্তত তার মুখ্যমন্ত্রিত্বকালে আমরা পে কমিশনও যেরকম পাবো সে হারে ডিএও পাবো। কারণ ডিএ কিন্তু মহার্ঘ ভাতা, যখন জিনিসের দামের সঙ্গে একটা মানানসই ভাবে
যদি সরকারি কর্মচারীরা অর্থ না পায় তাহলে কিন্তু তাদের ক্রয় ক্ষমতা কমে যাবে। এটাই কিন্তু অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কিন্তু বারবার দেখেছি দিয়ে দিতে অনীহা এবং ঘেউ ঘেউ করা, এই কথাও তিনি সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে বলেছেন। অন্তত সরকারি কর্মচারীদের সম্মান বজায় রেখে 7 পে কমিশন, এটা অনেক দিনের দাবি, সেটা থাক। সঙ্গে আমি এটাও বলতে চাই, এসএসসি থেকে শুরু করে যেগুলো পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা ছিল সেটা ফিরিয়ে আনা হোক। এবং যেটা খুব ভালো একটা ডিসিশন হয়েছে যে যাদের বয়স চলে গেছে তারা বয়সে ছাড় পাবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাধু সিদ্ধান্ত বলে আমি মনে করি। সুপ্রীতি, বেশ, আজকের যেহেতু সময়ও শেষ, তাই আলোচনাও এখানেই শেষ করতে হবে। আমি চারজনকে জানাচ্ছি ধন্যবাদ আমার সাথে আলোচনাতে থাকার জন্য এতক্ষণ ধরে। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরপরই যে সিদ্ধান্ত নিয়েছেন বাংলার জন্য তা একেবারে অ্যাকশন মোড, এবং সত্যিই বলা যায় যে বেশ কিছু ক্ষেত্রে তার সাধু ডিসিশন, আবার অনেক কিছু ক্ষেত্রে যে সিদ্ধান্ত তিনি নিয়েছেন সেটা কতটা আগামী দিনে তিনি বা ধারাবাহিকতা বজায় রাখতে পারবেন সেই প্রসঙ্গ আজকে উঠে আসলো আলোচনার মধ্য দিয়ে। আমি আরো একবার জানাবো দুই রাজনৈতিক বিশ্লেষক এবং তার সাথে বিজেপি এবং তৃণমূলের নেতাকে ধন্যবাদ আমার সাথে আলোচনায় থাকার জন্য। তবে সাফ কথা শেষ করছি এখানেই, পরবর্তীতে দেখুন সংবাদ।